সংলাপের প্রথম দিনে কাল বিএনপির সাথে আলোচনায় বসছে উপদেষ্টা পরিষদ। 5টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটির গেজেট প্রকাশ। যুক্তরাষ্ট্রে $2 লাখ লবিস্ট নিয়োগ করলেন সজীব ওয়াজেদ জয়। মার্কিন নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতেই এই ব্যয়বহুল উদ্যোগ। রাজধানীর ভাটারা থেকে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র গ্রেপ্তার। একাধিক মামলার আসামি ছাড়াও কারসাজির মাধ্যমে ধান চালের দাম বাড়ানোর অভিযোগ তার বিরুদ্ধে। রেলের প্রকল্পে অস্বাভাবিক ব্যয়, 2টি প্রজেক্টেই অপ্রয়োজনীয় খরচ 7,500 কোটি টাকা। সাবেক মন্ত্রী, আমলা ও ঠিকাদারদের যোগ সাজশে অর্থ আত্মসাতের অভিযোগ। রাজনৈতিক বিবেচনায় প্রকল্প গৃহীত হয়েছে এবং ব্যয়ও মূল রেল অপারেশনের বাইরেও অনেক আননেসেসারি কম্পোনেন্ট যুক্ত করা হয়েছে। স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে সোচ্চার ছিলেন শিশু শিক্ষার্থীরাও। এখনো হাসপাতালে কাতরাচ্ছে আহত খুদে বীররা। দেখে স্কুল ড্রেসের প্যান্ট পেলে তখন আমার হাতটা নিয়ে বাইর করে ফেলে বলে তোর ছাত্র এই কথা বলে হাতে গুলি করে। 20 বছর পরে জয়েনের কাজ করবে, জয়েনদার কাজ করবে। হাতে ব্যথা দেখলো, আমার মনে ব্যথা। ভরা মৌসুমেও ইলিশের মূল্য চড়া ভোলার মাছ বাজারগুলোতে। সিন্ডিকেটের কারণে ক্রেতার নাগালে আসছে না দাম। ঘাট থেকে কিনে আনে কেজি ছাড়া, বাজার আনে বিক্রি করে কেজি হিসাবে। বাজারে ইলিশ মাছের সিন্ডিকেটটা নিজেরা করে দাম বাড়ায় বেচতেছে। আবারও ইরানের হামলার শঙ্কায় ইসরায়েল জুড়ে আতঙ্ক। স্থল অভিযান স্থগিতের একদিনের মাথায় লেবাননে বিমান হামলা বাড়ালো তেল আবিব, নিহত 37। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শনিবার দুপুরে প্রথম দল হিসেবে বিএনপির সঙ্গে সংলাপ করবে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া কাতার ও মালদ্বীপের সাথে বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি করেছে বলেও জানান তিনি। বৈঠকে শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষের বিষয়ে আলোচনা ছাড়াও চূড়ান্ত হয়েছে রপ্তানি নীতি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কাতার ও মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, চুক্তির ফলে সংশ্লিষ্ট 2 দেশের কারাগারে আটকে থাকা বাংলাদেশিরা ফিরতে পারবেন নিজ দেশে। মালদ্বীপের সাথে এবং কাতারের সাথে, এবং এটা হলে যেটা হবে যে আমরা আমাদের যারা বাংলাদেশি ভাই বোন যারা কাতার বা মালদ্বীপে সেন্টেন্সড হয়েছেন তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো, বা তারা তাদের যে টার্মগুলো, যেগুলো জেল টার্মগুলো হয়তো বা ওনারা বাংলাদেশে এসে এটা তাদের বাংলাদেশের মাটিতে তাদের এই জেল টার্ম তারা কমপ্লিট করতে পারবে। গেল কদিন ধরে আলোচনায় থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। জানানো হয়, শনিবার বিএনপির সঙ্গে আলোচনার মাধ্যমে শুরু হবে সংলাপ। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার 2:30টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে, এটুকু আমি বলতে পারি। এরপরে তো আরও বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে, আরও অনেকগুলো দল থাকবে। বিএনপি ছাড়া আরও বেশ কিছু দল থাকবে। আপনি দেখবেন 2:30টা থেকে একটানা মিটিং চলবে। আমি বিএনপির নাম বললাম, আরও আপনারা জানবেন না, একদিনে না, এটা হয়তো বা আরও আরেক সপ্তাহ চলবে, আর বা এই শনিবার হলো আর এক শনিবার হবে, এটা এখন আমি ফাইনালাইজ না। শিল্প কারখানায় চলমান শ্রমিক অসন্তোষের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের উপদেষ্টা মণ্ডলীকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যাতে এই সমস্যা, এই যে শ্রমিক ভাই বোনদের যে প্রোটেস্টটা, সেটার বিষয়ে তারা যেন তাৎক্ষণিক এবং এটার জন্য লাস্টিং একটা স্টেপ নেন।
ব্রিফিংয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের নানা অস্থিরতা প্রসঙ্গ উঠলে সেসব পুরোপুরি সঠিক নয় বলে উল্লেখ করেন প্রেস সচিব। এছাড়া 6টি সংস্কার কমিশনের মধ্যে 5টি চূড়ান্ত হয়েছে, আর একটি 2-1 দিনের মধ্যে চূড়ান্ত হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। 5টা কমিশন মোটামুটি ফাইনালাইজ, এটা জাস্ট ডিক্লারেশনটা বাকি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত 6টি কমিশনের মধ্যে 5টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে গেজেট প্রকাশ করা হয়েছে। ডক্টর বদিউল আলম মজুমদারকে নির্বাচন ব্যবস্থা, সফররাজ হোসেনকে পুলিশ সংস্কার, বিচারপতি শাহ আবু নাইমকে বিচার বিভাগ, ডক্টর ইফতেখারুজ্জামানকে দুর্নীতি দমন ও আব্দুল মুইত চৌধুরীকে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান করে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হয়েছে। এখন শুধু বাকি আছে একটি সংবিধান সংস্কার কমিশনের গেজেট প্রকাশ। এর আগে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে 2 থেকে 3 দিনের মধ্যে সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে লবিস্ট নিয়োগ করেছেন সজীব ওয়াজেদ জয়। এতে খরচ হবে $2 লাখ। স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসি নামক একটি প্রতিষ্ঠানের সাথে করা হাসিনা পুত্রের এই চুক্তি প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর গ্রেফতার করা হয় বিগত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র নেতাকে। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিদেশি বিভিন্ন গণমাধ্যমে নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। এবার $2 লাখ বিনিময়ে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন তিনি। মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে, যাতে দেখা যায় স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসি নামক একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছেন সজীব ওয়াজেদ জয়। গেল 12 সেপ্টেম্বর 6 মাসের জন্য চুক্তি হয়। আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি মার্কিন নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে প্রতিষ্ঠানটি। ওয়াজেদ ইনকর্পোরেশনের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন জয়। ক্রিশ্চিয়ান বোর্জ এবং রবার্ট স্ট্রেকের নেতৃত্বে এই লবিস্ট ফার্মের সাথে সম্পৃক্ত রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 2016 সালের নির্বাচনে ট্রাম্পের প্রচারণার সময় উপদেষ্টা হিসাবে কাজ করেছিলেন তারা। বিএনপি শাসনামলে জঙ্গিবাদ ইস্যুকে কেন্দ্র করে এর আগে 2004 সালে লবিস্ট নিয়োগ করেন সজীব ওয়াজেদ জয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। রাজধানীর ভাটারা একটি আবাসিক এলাকা থেকে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর দায়ের করা একাধিক মামলার আসামি সাধন চন্দ্র মজুমদার। খাদ্য ব্যবসায়ী হলেও তাকেই খাদ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ায় সে সময় বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। তার সময়ে ধান, চাল, গম সিন্ডিকেটের মাধ্যমে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি পায়। রেলওয়েতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 99টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এখনও চলছে 29টি প্রকল্পের কাজ। এর মধ্যে কেবল 2টি প্রকল্পেই অপ্রয়োজনীয় খরচ হয়েছে প্রায় 7,500 কোটি টাকা। সচিব জানিয়েছেন, গত 15 বছরে রেলের সব প্রকল্পে প্রয়োজন ছাড়া ব্যয় করা হয়েছে। এর মধ্যে দোহাজারী, কক্সবাজার ও পদ্মা রেল সংযোগ প্রকল্পে অতিরিক্ত ব্যয় হ্রাসের সিদ্ধান্ত হয়েছে। খরচ কমাতে সংশোধন হচ্ছে চলমান বাকি 27 প্রকল্প। মন্ত্রী, আমলা ও ঠিকাদারদের যোগ সাজসে অর্থ আত্মসাৎ করতেই অস্বাভাবিক খরচ করা হয়েছে বলে মনে করে মন্ত্রণালয়। আলমগীর স্বপনের রিপোর্ট। দোহাজারী কক্সবাজার রেল প্রকল্পের প্রথম ব্যয় প্রস্তাব ছিল 1800 কোটি টাকা। শেষ পর্যন্ত অস্বাভাবিকভাবে বেড়ে এর খরচ দাঁড়ায় 18,000 কোটিতে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রকল্পটি পর্যালোচনা করেছে রেল মন্ত্রণালয়, পেয়েছে অপ্রয়োজনীয় 6,600 কোটি টাকা ব্যয়ের তথ্য। শেষ পর্যায়ে এসে প্রকল্পের অনেকগুলো কাজ যেগুলো আর করা যাচ্ছে না সেগুলোকে আমরা এবং যেখানে যেখানে অপ্রয়োজনীয় অংশ মনে হয়েছে সেগুলিকে আমরা কাটছাট করে এটিকে 6,600 কোটি টাকা হ্রাস করার প্রস্তাব করেছি। এটি ইতিমধ্যেই প্রস্তাব মাননীয় উপদেষ্টা অনুমোদন করেছেন। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প পর্যালোচনায়ও ধরা পড়েছে একই চিত্র। সিদ্ধান্ত হয়েছে চলমান প্রকল্পটি থেকে 600 কোটি টাকা খরচ কমানোর। ভাঙ্গা স্টেশনটাকে যেভাবে আমরা কনস্ট্রাকশন হচ্ছে, এখন ওইটা আন্ডার কনস্ট্রাকশন,
এটি যে কেউ মানে বুঝতে পারবে যে এখানে এত বিশাল কর্মযজ্ঞ। আসলে এটি রেল অপারেশন এবং রেলের বাণিজ্যিকায়নের ক্ষেত্রে কি ভূমিকা রাখবে, এটি কিন্তু একটা বিরাট প্রশ্ন। পদ্মা রেল লিঙ্কেও আমরা ইতিমধ্যে 600 কোটি টাকা আমরা হ্রাস করার মাননীয় উপদেষ্টা অনুমোদন করেছেন। এই প্রকল্প থেকে আরও 1000 কোটি টাকার উপরে আমরা এইখান থেকে আমরা সাশ্রয় করতে পারবো। মন্ত্রী, আমলা ও ঠিকাদাররা অর্থ আত্মসাৎ করতে অস্বাভাবিক খরচ বাড়িয়েছেন বলে মনে করে মন্ত্রণালয়। এখন পর্যালোচনা হচ্ছে চলমান আরও 27টি প্রকল্প। এগুলো সংশোধন করে কমানো হবে অপ্রয়োজনীয় ব্যয়। সুস্পষ্টভাবে পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, রাজনৈতিক বিবেচনায় প্রকল্প গৃহীত হয়েছে এবং ব্যয়ও মানে মূল রেল অপারেশনের বাইরেও অনেক আননেসেসারি কম্পোনেন্ট যুক্ত করা হয়ে প্রকল্প ব্যয় বৃদ্ধি পেয়েছে। আমাদের চলমান আছে 29টা প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্টেই এরকম অতিরিক্ত ব্যয় রয়েছে এবং সেখান থেকে আমরা হ্রাস করতে পারবো। সরকারের পক্ষ থেকে খুব ক্লিয়ারলি মেসেজ তো দেওয়াই হয়েছে যে প্রকল্পে কোনো অপ্রয়োজনীয় কোনো ব্যয় কোনো অবস্থাতেই করা যাবে না এবং প্রয়োজনীয় যে ব্যয়গুলো আছে সেগুলোকে আবার রিভাইজ করে দেখতে বলা হয়েছে। রেলের বিভিন্ন প্রকল্পের কাজ পেত নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান। এই বিষয়টিও খতিয়ে দেখছে মন্ত্রণালয় ও দুদক। একটা প্রতিষ্ঠান পেয়ে থাকে এবং সেটা যদি অবৈধভাবে বা যেটা যদি রাজনৈতিক কোনো ইনফ্লুয়েন্স ব্যবহার করে থাকে সেটা প্রয়োজনীয় সরকারিভাবে এটা তদন্ত হতে পারে বা দেখা যেতে পারে। দুর্নীতি দমন কমিশন তারাও দেখতে পারে। এরকম কিছু অভিযোগ দুর্নীতি দমন কমিশনেও পেন্ডিং আছে, সেখানেও আমরা কথা বলেছি এবং আমাদের অফিসারদের সাথেও আমি সভা করে যেটা জেনেছি যে ওখান থেকে টাইম টু টাইম আমাদের কাছে যেসব তথ্যাবলী এবং রেকর্ডপত্র চাওয়া হয় আমরা সেগুলোকে তাদেরকে সাপোর্ট দিচ্ছি। রেল মন্ত্রণালয় বলছে আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত 99টি প্রকল্পেই অপ্রয়োজনীয় ব্যয় হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পিছিয়ে ছিল না খুদের সদস্যরা। বয়স বেশি না হলেও দেশের প্রতি ভালোবাসা থেকে আন্দোলনে যোগ দিয়েছিল এই খুদে বীরেরা। ভয়াল সেই দিনের কথাই জানালেন নিটোর হাসপাতালে চিকিৎসারত 2 খুদে শিক্ষার্থী। জানিয়েছে কিভাবে পুলিশ আনসার বাহিনীর সদস্যদের হামলার শিকার হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তিথি, ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। একটি মানুষকে দমাতে ঠিক কতগুলো গুলির প্রয়োজন পড়ে সেটি কি জানা আছে কারো? হয়তো নেই। তবে এই আন্দোলন দেখিয়ে দিয়েছে শিক্ষার্থীদের ঠেকিয়ে রাখতে ছোড়া হয়েছে অসংখ্য গুলি। বিজয়ের দিনে ঘটে যাওয়া সেই বীভৎস ঘটনার বর্ণনা দিলেন 14 বছরের শিক্ষার্থী মোহাম্মদ নিশাত। বিজয় উল্লাস করতে গিয়ে গাজীপুরের শফিপুর আনসার একাডেমিতে নিশাতের হাতে পাড়া দিয়ে এক এক করে 60টি ছড়রা গুলি ছোড়ে আনসার সদস্য। গুলির হাত থেকে শেষ রক্ষা পাওয়ার জন্য লুকিয়েছিল সড়কের বাথরুমেও, কিন্তু হয়নি শেষ রক্ষা। দেখে স্কুল ড্রেসের প্যান্ট পিনতে তখন আমার হাতটা নিয়ে পায়ের তলে ফেলে বলে তোর ছাত্র এই কথা বলে হাতে গুলি করে। সেটা থেকে আমার মামা মানে যে ধরছে তাকে ধাক্কা মারছে, তখন তাই আমার মামার জন্য গুলি করে। এদিকে নিটোর হাসপাতালের আরেক বিছানায় কাতরাচ্ছে 12 বছর বয়সী আফসার হোসেন। নোয়াখালীর সুবর্ণচর এলাকার ইসলামিয়া মাদ্রাসার 4র্থ শ্রেণীর এই শিক্ষার্থী আন্দোলনের শুরু থেকেই ছিল সরব। বিজয় উল্লাস করতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয় আজিমপুর থানার সামনে। 20 বছর পরে জয়িনের কাজ করবে, জয়িনদার কাজ করবে। হাতে ব্যথা দেখলো, আমার মনে ব্যথা। দেশের প্রতি ভালোবাসা থেকেই আন্দোলনে নেমেছিল আফসার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে সংকট উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে, এমন মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সন্ধ্যায় ওয়াশিংটনে প্রেস ব্রিফিং করেন সংস্থাটির কমিউনিকেশন ডিরেক্টর জুলি কোজাক। বলেন, মধ্যপ্রাচ্য নিয়ে দুশ্চিন্তার কারণ আছে, কেননা এখানে সংকট বড় হলে পণ্য বাণিজ্যে প্রভাব পড়ে। তবে এখন পর্যন্ত শঙ্কিত হবার মতো কোনো পরিস্থিতি হয়নি। এখনও বিশ্ববাজারে ভোগ্যপণ্যের দাম স্বাভাবিক আছে, প্রভাব নেই জ্বালানি তেলের দরে। তবে চলতি মাসেই প্রকাশ হতে যাওয়া গ্লোবাল আউটলুক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা হবে। আরও জানান, সম্প্রতি মধ্যপ্রাচ্য সংকট যে নতুন মোড় নিল তা নিয়ে মন্তব্য করার এখনও সময় হয়নি। এ সময় যুক্তরাষ্ট্র, জাপান, ইকুয়েডর, আর্জেন্টিনা ও গায়ানার অর্থনীতি নিয়ে নানা পর্যালোচনা জানান জুলি কোজাক। তবে বাংলাদেশ প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি।
মধ্যপ্রাচ্য সংকট নিয়ে চিন্তিত হবার কারণ আছে। আমরা বেশ উদ্বিগ্ন। চলমান সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্য সহ আশেপাশের সব অঞ্চলের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। তবে এখনই এই ইস্যুতে বিস্তারিত মন্তব্য করার সময় আসেনি। ইরান ইসরায়েল যুদ্ধ সহসাই থামবে নাকি তা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে এই নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কেউ কেউ বলছেন খুব বেশি দিন স্থায়ী হবে না এই সংকট, আবার অনেকের আশঙ্কা সহজে রণে ক্ষান্ত দেবে না কোনো পক্ষই, তাই এর প্রভাব হবে সুদূর প্রসারী। বিশেষ করে আবার জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার অস্থির হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। লেবাননে হামলার জেরে ইসরায়েলের সাথে অনেকটা সরাসরি যুদ্ধেই জড়িয়ে পড়েছে ইরান। গাজার পর লেবাননেও ইসরায়েলে আগ্রাসন শুরুর পর প্রাণ গেছে হাজারের বেশি লেবানিজের। রাজধানী বৈরুতেও তাণ্ডব চালিয়েছে সেনারা। নৃশংস আক্রমণের শিকার দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকাও। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান আর হিজবুল্লাহর যোদ্ধারাও, যদিও বেশিরভাগই ভূপাতিত করার দাবি তেল আবিবের। এসব ঘটনা বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন বাড়তে পারে এই অস্থিরতার পরিসর। এরই মধ্যে অন্তত 3% বেড়েছে জ্বালানি তেলের দাম। সংকট বাড়লে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হতে পারে বলেও আশঙ্কা। মধ্যপ্রাচ্যে যে বর্তমান অবস্থাটি বিরাজ করছে এটা অনেকদিন থাকবে। এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার প্রসেস এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় না মধ্যপ্রাচ্যে আছে। এটা শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলি সলভ করতে পারবে যদি তারা তাদের মধ্যে এক ধরনের কনসেনসাসে আসতে পারেন এবং তাদের মধ্যে যদি মতৈক্য থাকে। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্ষমতা টিকিয়ে রাখার সাথে চলমান অস্থিরতার যোগসাজশ আছে কিনা সে প্রশ্নও তুলছেন অনেকেই। এই যুদ্ধটা যুক্তরাষ্ট্রে যে পাওয়ারে আছে ডেমোক্রেটিক পার্টি কামালা হ্যারিসের জন্য এটা ডেফিনেটলি পজিটিভ। ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য সে যেহেতু এখন আস্তে আস্তে আনপপুলার হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে, তার আসনটাও ধরে রাখতে পারবে এই গণ্ডগোলের মধ্যে। এবং আমি মনে করি যে হয়তো ইরান আরেকবার কিছু মিসাইল ছুটতে পারে, যেটা তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। ইসরায়েলে হয়তো কিছু মিসাইল ইরানের দিকে পাঠাতে পারে। কিছুদিন একটা অস্থিরতা থাকবে, বাট এটা আমি মনে করি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে না। মধ্যপ্রাচ্যের এই সংকট বাংলাদেশের মতো দেশগুলোকে ভোগাবে তা ধরে নিয়ে কার্যকর পদক্ষেপের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। একজন স্কুল শিক্ষক থেকে সংসদ সদস্য নাম জড়িয়েছেন হলমার্ক কেলেঙ্কারি সহ নানা দুর্নীতিতে, গড়েছেন সম্পদের পাহাড়। বলছি সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির কথা। স্বামী সহ গ্রেপ্তারের পর রিমান্ডে আছেন তিনি। অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক। জান্নাত আরা হেনরি সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুলের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মজীবন শুরু। জড়িয়ে পড়েন রাজনীতিতে। ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। অংশ নেন 2008 সালের নির্বাচনে। হলফনামায় দেখান প্রায় 6.5 লাখ টাকার সম্পত্তি। যদিও নির্বাচনে পরাজিত হন হেনরি। 2001 সালের 1 জুলাই থেকে এমপিওভুক্ত হন। 2008 সালে পার্লামেন্টে যখন পার্লামেন্ট নির্বাচন করেন, নির্বাচনের সময় ছুটি নেন। ছুটি নেওয়ার পরে আর তিনি বিদ্যালয়ে ফিরে আসেন না, জয়েন করেন নাই। সেই হারটাই ঘুরিয়ে দেয় হেনরির ভাগ্য। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকম্পায় সোনালী ব্যাংকের পরিচালক পদ উপহার পান তিনি। জড়িয়ে পড়েন হলমার্ক কেলেঙ্কারিতে। ব্যাপক বিতর্ক তৈরি হলেও পার পেয়ে যান। এরপর বিদ্যুৎ প্রকল্পের একক ঠিকাদারি সহ গড়ে তোলেন দুর্নীতির সাম্রাজ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সোনালী ব্যাংকের পরিচালক করেছিলেন। সেখান থেকে এই পরিচালক হওয়ার পরেই তিনি যেন যে আলাদিনের চেরাগ পেয়ে গেলেন। কালো টাকা থেকে শুরু করে মানি লন্ডারিং থেকে শুরু করে অবৈধ ক্ষমতার অপপ্রয়োগ থেকে শুরু করে অপরাধ বলতে যা কিছু বোঝায়। আসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। পেয়ে যান আওয়ামী লীগের মনোনয়ন। এবার হলফনামায় 51.98 লাখ টাকার বিবরণ দেন। ভোটে জয়ীও হন। প্রভাব খাটিয়ে স্বামী শামীম তালুকদার লাবুকে জেলা পরিষদের চেয়ারম্যান বানানোর অভিযোগ আছে সাবেক এমপির বিরুদ্ধে। সিরাজগঞ্জে করেছেন সম্পদের পাহাড়।
ভারতের লক্ষ লক্ষ কোটি টাকা আরও ব্ল্যাক মানি রয়ে গেছে, যে ব্ল্যাক মানি সে হোয়াইট মানি করতে যাওয়ার সুযোগ পায়নি সঙ্গত কারণে, পারিপার্শ্বিকতার কারণে। তখন সে কী করছে, এই টাকাগুলো বিদেশে পাচার করে দিয়েছে। অল্প দিনে যে বিঘাকে বিঘা জমি কিনেছে, এটা সরকারের নিয়ন্ত্রণে সরকারের নেওয়া উচিত। ছাত্র জনতার আন্দোলনে 3 জনকে হত্যার ঘটনায় হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে 4টি মামলা হয়েছে। সরকার পতনের পর গা ঢাকা দেন 2 জন। গেল 30 সেপ্টেম্বর মৌলভীবাজার থেকে স্বামীসহ গ্রেফতার হন হেনরি। 7 দিনের রিমান্ডে আছেন তারা। আদালত কিন্তু আবার তাকে রিমান্ডে, এই মামলায় আবার রিমান্ডে নিতে পারে। অবৈধ অস্ত্র কোথা থেকে উদ্ধার, কে যোগান দিল, কার অর্থের বিনিময়ে অর্থটা অবৈধ অস্ত্র ক্রয় করা হলো। এরই মধ্যে হেনরি ও তার স্বামীর সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার পাশাপাশি জব্দ হয়েছে তাদের ব্যাংক হিসাব। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ভরা মৌসুমেও ইলিশের চড়া দাম ভোলার মাছ বাজারগুলোতে। ইলিশ কিনতে গিয়ে রীতিমতো হিমশিম অবস্থা ক্রেতাদের, কিন্তু দিন রাত ঝড় বৃষ্টি উপেক্ষা করে যারা মাছ ধরছেন, লাভের প্রকৃত টাকা পাচ্ছেন না তারা। কারণ জেলেদের কাছ থেকে হালি দরে মাছ কিনলেও বাজারে তা বিক্রি হচ্ছে কেজি হিসেবে। ফলাফল, মাছঘাট থেকে ইলিশ যখন খুচরা বাজারে আসে তার দাম আর নাগালে থাকে না। প্রান্তিক জেলে আর ভোক্তা দুজনের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং আরও বাড়ানোর দাবি ক্রেতাদের। রূপালী ঝিলিকের মোহে মেঘনা নদীতে ট্রলার নিয়ে ছুটছেন জেলেরা। জাল টানার সাথে সাথেই উঠে আসছে বিভিন্ন সাইজের ইলিশ। নদী বা সাগর থেকে ইলিশ ধরে সরাসরি মৎস্যঘাটে চলে আসেন ভোলার জেলেরা। প্রকাশ্যে ডাকের মাধ্যমে সেই ইলিশ হালি দরে খরিদ করেন আড়তদাররা। এতে আনুমানিক 1 কেজি ওজনের ইলিশের হালি পড়ে 5.5 বা 6,000 টাকা। মাছ বিক্রি করছি এই 12,000 টাকার পেয়েছি। যদি বাজারে বিক্রি করতাম তো আমরা মনে করেন 15-16,000 টাকা পাইতাম। আড়তদারের কাছ থেকে দাদন নেই, দাদন নিয়ে নদীতে মাছ ধরি, মাছ ধরে মাছ যাই পাই এনে তো বলে বিক্রি করতে হয়। এলা দাম কম হোক বা বেশি হোক। জেলেদের থেকে হালি দরে কিনলেও খুচরা ব্যবসায়ীদের কাছে তা কেজি দরে বিক্রি করেন আড়তদাররা। মাছ কেনার সময় জেলেদের কাছ থেকে দাদন বাবদ শতকরা 10% টাকাও কেটে রাখা হয়। দাদন নিয়ে মনে করেন আমাদের কাছে মাছ আনে, আমরা মাছ বিক্রি করি। করার পরে মনে করেন কিছু খুচরা পাইকার আছে, এরও নেয়। আবার মাছ যে চালায় ঢাকার পাটি আছে, তারও কিছু মাছ নেয়। ঢাকার শহর গেলে মাছটা 5 জনে কেজি হিসাবে বেচে, আরও দিয়ে আমরাও কেজি হিসাবে বিক্রি করি। 5.5 থেকে 6,000 টাকার সেই ইলিশের হালি খুচরা বাজারে বিক্রয় সর্বনিম্ন 7,200 টাকায়, অর্থাৎ প্রতি হালিতে অন্তত 1,200 টাকা লাভ। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। ওনারা ঘাট থেকে কিনে আনে কেজি ছাড়া, বাজারে আনে বিক্রি করে কেজি হিসাবে। বাজারে ইলিশ মাছের সিন্ডিকেটটা নিজেরা করে দাম বাড়ায় বেচতেছে। বাজারে কোনো কিছু নেই, কোনো সিন্ডিকেট কিছু নেই বাজারে। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে ভরা মৌসুমেও চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। তবে নিয়মিত বাজার তদারকির দাবি প্রশাসনের। 1/3 ইলিশ কিন্তু ভোলায় উৎপাদন হয়। হ্যাঁ, সেই তুলনায় কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের ইলিশের বাজারে দামটা একটু বেশি, এবং কিছু ভোক্তা সাধারণের অভিযোগ আছে যে বাজারে হয়তো বা এরকম কোনো কারসাজি আছে কিনা। আমরা কিন্তু সেই বিষয়টা খতিয়ে দেখি। সচেতন মহলের মতে সিন্ডিকেট না থাকলে লাভবান হতেন প্রান্তিক জেলেসহ ক্রেতারাও। তাই আর গদবাঁধা আশ্বাস নয়, কার্যকরী পদক্ষেপ চান দ্বীপ জেলার মানুষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নওগাঁয় সবজি বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, বাজারে সবজি সরবরাহ কেমন দেখছেন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দেবাশিস, সবজির সরবরাহ কিছুটা বেড়েছে, অর্থাৎ আগাম শীতকালীন যে শাকসবজির চাষ করেছিলেন কৃষক, সেগুলো বাজারে উঠতে শুরু করেছে এবং আমরা বাজারে দেখছি ফুলকপি, বাঁধাকপি, মূলা, টমেটো, গাজর, এই সবজিগুলো কিন্তু বাজারে উঠেছে। পাশাপাশি আমরা 2-1টি দোকানের শিম দেখেছি। তারপরেও বাজার দর কিন্তু কমছে না আগের চেয়ে, বরং সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 15 থেকে 20 টাকা, কোনো কোনো সবজি বা পণ্যে কিন্তু 30 থেকে
40 টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, গত সপ্তাহে বিক্রি হচ্ছে 210 টাকা কেজি দরে, আজকেও কিন্তু 220 থেকে 230 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং ফুলকপি, বাঁধাকপি এই সবজিগুলো বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি দরে। এছাড়া বেগুন, করলা বা অন্যান্য যে সবজিগুলো আছে, গ্রীষ্মকালীন সবজি এখনো বাজারে আছে, সেগুলো কিন্তু 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে আসলে সবজির বাজার দর বেশ ঊর্ধ্বমুখী এবং এখানকার ক্রেতা বিক্রেতারা বলছেন যে সবজি কৃষক পর্যায় থেকে বাজারে না আসার কারণেই দর বেড়েছে। এতে করে যারা ভোক্তা আছেন বা যারা কিনতে আসছেন তারা কিন্তু বেশ বেকায়দায় পড়ছেন এবং অনেকেই হিমশিম খাচ্ছেন, এমনটি কিন্তু অবস্থা। কোনো সবজি আসলে 60 টাকার নিচে মিলছে না কেজি, যার কারণে ভোক্তাদের বেশ কষ্টের মুখোমুখি হতে হয়েছে। এই অবস্থা আরো বেশ কিছুদিন থাকবে, এমনটি কিন্তু পাইকারি ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ীরা বলছেন। কেননা তারা বলছেন কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে, এই কারণে আসলে কিছুটা সংকটের মুখে পড়তে হয়েছে। দেবাশিস, ধন্যবাদ ছোটন যুক্ত হবার জন্য। আর কদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। চট্টগ্রামে মণ্ডপে তোলার আগে প্রতিমা তৈরির ধুম পড়েছে কারখানায়। প্রতিমার অবয়ব তৈরি শেষে এখন চলছে রং তুলি নিয়ে মাতৃমূর্তি ফুটিয়ে তোলার কাজ। শেষ মুহূর্তের ব্যস্ততায় দম ফেলার ফুরসত নেই কারিগরদের। 15 বছর আগে চট্টগ্রামের গোয়ালপাড়ার কারখানায় প্রতিমা তৈরিতে হাতেখড়ি হয়েছিল তুলসী রঞ্জন পালের। সময়ের পরিক্রমায় তিনি এখন পাকা কারিগর। প্রতিমা তৈরির পাশাপাশি দেখাশোনা করেন কারখানার সব কাজ। হাঁস, পেঁচা, ময়ূর এইগুলি চক্ষুদান করি, তারপরে চুল ভাঙি। আমার যে খুঁটিনাটি কাজ এটার ভিতরে অন্য কোনো কারিগর আসে না আর আসবেও না, জানে বলে ওগুলো দাদুই ক্যাপচার করে। দুর্গোৎসব শুরুর বাকি আর মাত্র কদিন, তাই চট্টগ্রামে ধুম পড়েছে প্রতিমা তৈরিতে। সব কারখানায় দিনে রাতে সমানে ব্যস্ত কারিগররা। পূজার লাস্ট মুহূর্তের কাজ চলতেছে, কাজের চাপ একটু বেশি। যত দিন যায় তত কাজের ব্যস্ততা বেশি, কারণ পুজোর তো বেশি দিন নাই, এই কারণে ব্যস্ততা দিন দিন বাড়ে। ঘুম যাওয়ার সম্ভাবনা মানে সময়টাও পাই না, যাতে মানুষের সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য। কাজের চাপ আছে আমাদের কিছু কিছু প্রতিমা ডেলিভারি হচ্ছে, কিছু কিছু প্রতিমা রেডি হচ্ছে। খড়মাটি দিয়ে অবয়ব তৈরির কাজ অনেকটা শেষ। এখন শেষ মুহূর্তে খুঁটিনাটি কাজের পাশাপাশি দেয়া হচ্ছে রং তুলির প্রলেপ। প্রতিমা দর্শনে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আসছেন ভক্ত পূজারীরা। মাকে তো অনেক ভালোবাসি, আমরা এবারে আসলাম প্রতিমা দেখতে, আমার থেকে খুবই ভালো লাগছে। এবারে আসছি, প্রতি বছরই আসা হয় প্রতিমা দেখতে, খুবই দেখতে ভালো লাগে। নানা সীমাবদ্ধতার কারণে এই শিল্প থেকে সরে যাচ্ছেন পুরনো অনেক কারিগর। সরকারের সুনজর চান তারা। আগামীতে মনে হয় যে এই শিল্পের মধ্যে আরও অনেক পরিবর্তন আসবে। অনেকে হয়তো বা কাজের পরিসর ছোট করে ফেলবে, অনেকে হয়তো বা করবেও না। সরকার থেকে কোনো একটাই থাকে, বড় ধরনের একটাই থাকে, আমার সাহায্য সহযোগিতা করলে ওরকম একটাই পাইলে আমরা আমাদের এই শিল্পটা আগে এগিয়ে নেওয়া যেত। এবছর চট্টগ্রাম মহানগরে 292টি এবং 15 উপজেলায় 2000-এর বেশি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চারুকলায় অনুষ্ঠিত হচ্ছে শরৎ উৎসব 1431। সহকর্মী সুমাইয়া ঐশী আছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ঐশী, চারুকলায় এই মুহূর্তে কি আয়োজন চলছে? দেবাশিস, চারুকলায় আজকে সকাল 7:30 থেকে আয়োজন শুরু হয়েছে। আপনি আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে নৃত্য পরিবেশন চলছে। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে শারদ বাদনের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের এই অনুষ্ঠান শরৎ উৎসব 1431। শরৎ উৎসব আসলে সাধারণ মানুষের মধ্যে, নগরবাসীর মধ্যে শরতের যে আমেজ, শরতের যে শুভ্রতা সেটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা থাকে প্রতি বছরই। তবে এবার কিন্তু বেশ অনেক দিনের একটি গ্যাপে বলতে পারি যে অনেকদিন পর আসলে
এই আয়োজনটা শুরু হয়েছে। আমরা যারা এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, নৃত্য পরিবেশন করছেন, আবৃত্তি করছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে বেশ অনেক দিন পর তারা কিন্তু এই ধরনের অনুষ্ঠানে আবারও অংশগ্রহণ করতে পারছেন এবং সেই অনুভূতির কথা আসলে বলার নয়। চারুকলা অনুষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ তো আসলে সংস্কৃতি মনাদের জন্য একটি অন্যরকম আবেগ। সেই আবেগের জায়গাটি আজকে বহুগুণে বৃদ্ধি পেয়েছে, কারণ চারুকলা অনুষদের বকুলতলায় যে অনুষ্ঠানটি এখন আপনি দেখতে পাচ্ছেন দেবাশিস, সেটি কিন্তু আসলে বাঙালি মনে, বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতি মনা যারা আছেন, সংস্কৃতি প্রেমী যারা আছেন, তাদের জন্য খুব আবেগের একটি জায়গা। এবং সেই জায়গায় আজকে সকাল থেকে আমরা দেখেছি যে প্রায় প্রতিটি আসনে সবাই বসে উপভোগ করছেন পুরো আয়োজন। মানুষের মধ্যে যে একটি বিনোদন বা একটি ভালো লাগা, শরতের শুভ্রতা, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে। এবং যদি সবচেয়ে বড় কথা, এখানে যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন নৃত্য বা আপনি যেটি আমরা দেখতে পাচ্ছি আবৃত্তি বলি, সেগুলো পরিবেশন করছেন। ফলে শরতের শুভ্রতা প্রত্যেকটি মানুষের মনে ছড়িয়ে যাক, সেই বার্তার মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে, চলবে দিনব্যাপী। এবং সেই বার্তা দিয়ে আসলে মানুষের মনে আবারও হাসি ফোটানোর চেষ্টা করছে এই আয়োজন। ধন্যবাদ ঐশী যুক্ত হবার জন্য। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, গত রাত 1টার দিকে কৃষক লীগ সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা রয়েছে। 2019 সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন সমীর চন্দ। এদিকে যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি শহীদুল ইসলাম মিলনকে রাজধানীর একটি বাসা থেকে আটক করেছে ডিবি পুলিশ। 2015 সাল থেকে টানা 2 মেয়াদে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন শহীদুল ইসলাম মিলন। পাবনার কাজিরহাট আরিচা নৌরুটে 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে স্পিডবোট চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দ্রুত সময়ে ঢাকায় যাতায়াতে স্পিডবোট জনপ্রিয় এই অঞ্চলে যাত্রীদের কাছে, ফলে বাধ্য হয়ে বর্তমানে লঞ্চ ও ফেরিতে চলাচল করছেন তারা। দ্রুত স্পিডবোট চালু করতে বিআইডব্লিউটি এর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। কাজিরহাট আরিচা ঘাটে চলাচল করে এসব স্পিডবোট। তবে মাসখানেক ধরে এভাবেই অযত্ন অবহেলায় পড়ে আছে নদীর পাড়ে। নৌরুটটির দূরত্ব 15 কিলোমিটার। লঞ্চে যেতে সময় লাগে ঘণ্টাখানেক। তাই পাবনার অনেকেই রাজধানীতে দ্রুত আসা যাওয়ার জন্য ব্যবহার করেন দ্রুতগতির এই নৌযান। এখন তা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমরা অনেকে যারা আছে অফিসিয়াল কাজকাম করে আবার ব্যাক করতাম, স্পিডবোট বন্ধ থাকার কারণে আমরা মানে হাজার হাজার যাত্রী এই ভোগান্তির মধ্যে পড়ছি। এখন স্পিডবোট থাকলে সুবিধা হতো, সময় কম লাগতো এবং তাড়াতাড়ি যাওয়া যেত। আমরা চাচ্ছি যেন এই ভোগান্তিটা নিরসন করে আবার যেন আমরা খুব শর্ট টাইমে ঢাকামুখী হতে পারি। স্পিডবোটগুলো নিয়ন্ত্রণে ছিলেন আওয়ামী লীগ নেতারা। সরকার পতনের পর আত্মগোপনে তারা। এরপর থেকেই বন্ধ চলাচল। যোগাযোগ করেও পাওয়া যায়নি স্পিডবোটের মালিকদের। যাত্রীরা চান দ্রুত জটিলতার অবসান। আরিচা এবং কাজিরহাট 20 মিনিট থেকে 18 মিনিটের মধ্যে যে যাত্রীগুলো যেত, হঠাৎ করে 5 তারিখ থেকে এই ঘাট বন্ধ আছে। বোটের মালিক সব হলো আমলিগ। আমলিগ সরকার যখন দেশ ছেড়ে পলাইছে, এই বোটের মালিকরা সবাই দেশ ছেড়ে পলাতে নিয়ে। আমরা অনুরোধ করব কর্তৃপক্ষকে, মানুষ যেন স্বল্প সময়ে দ্রুত যাতায়াত করতে পারে। বিআইডব্লিউটিএ বলছে, আগের সব স্পিডবোটের রুট পারমিট বাতিল করে নতুনভাবে অনুমোদন দেয়া হবে। এর মধ্যে বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। রুট পারমিট বাতিল করে নতুনভাবে যদি দুপুরে 5টা 10টা বোট যদি আমরা এই মুহূর্তে রুট পারমিট দিতে পারি, তাহলে 10টা বোট দিয়ে আমার ক্যাপাসিটি ফুলফিল করা সম্ভব। কাজিরহাট আরিচা রুটে প্রতিদিন চলাচল করত 22টি স্পিডবোট। এখন 5টি ফেরি ও 10টি লঞ্চে পদ্মা পাড়ি দেন যাত্রীরা। জারিন অর্নি, যমুনা নিউজ। নারী টি-20 বিশ্বকাপের খবর জানাবো। আসরের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে আজ বিকেল 4টায়। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে রাত 8টায় লড়বে নিউজিল্যান্ড। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাইয়ে। দুই প্রস্তুতি ম্যাচের দুটিতেই জিতে ফুরফুরে মেজাজে আছে ভারত। প্রথম ওয়ার্ম আপ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 20 রানে ও দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকাকে 28 রানে হারিয়েছে হারমানপ্রীতের দল। তাই তো এই ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে টিম ইন্ডিয়া। অপরদিকে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 8 উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড, কিন্তু দ্বিতীয় ওয়ার্ম আপে ইংল্যান্ডের কাছে হারে 8 উইকেটে। তবে ভারতকে হারিয়ে জয় দিয়েই আসর শুরু করতে চায় তারা।
এখন পর্যন্ত এই ফরম্যাটে মোট 13 বার একে অপরের মুখোমুখি হয়েছিল ভারত নিউজিল্যান্ড, যেখানে কিউইদের 9 জয়ের বিপরীতে টিম ইন্ডিয়া জয় পেয়েছে 4 ম্যাচে। ইউরোপা লিগের খবর, হ্যারি ম্যাগুয়ারের শেষ মুহূর্তের গোলের সুবাদে পোর্তোর সাথে 3-3 গোলের ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লেবাননে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 37 লেবানিজ, আহতদের শতাধিক। বৈরুত, বালবেক, সিদন, ত্রিপোলি সহ লেবানন জুড়ে প্রায় সবকটি অঞ্চলেই হচ্ছে ব্যাপক বোমাবর্ষণ। বৃহস্পতিবার নতুন করে দেশটির অন্তত 20টি শহর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। আশঙ্কা করা হচ্ছে আরও ভয়াবহ হামলার পরিকল্পনা আছে নেতানিয়াহু প্রশাসনের। সোমবার লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। একদিন পরই দেশটিতে স্থল অভিযানে নামে সেনারা। তবে হিজবুল্লাহর প্রতিরোধে স্থল অভিযানে খুব একটা সুবিধা করতে না পেরে বৃহস্পতিবার তা স্থগিত করার সিদ্ধান্ত নেয় নেতানিয়াহু প্রশাসন। তারপর থেকেই বেড়েছে বিমান হামলার মাত্রা। গেল এক সপ্তাহে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন প্রায় 2000 লেবানিজ, আহত 10,000 ছুঁই। দখলকৃত পশ্চিম তীরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রাণ গেছে কমপক্ষে 18 ফিলিস্তিনির। প্রাণহানি আরও বাড়তে পারে শঙ্কা কর্তৃপক্ষের। শুক্রবার বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে এই তথ্য। ভয়াবহ সে হামলায় প্রাণ গেছে হামাসের আরও এক শীর্ষ নেতার, দাবি নেতানিয়াহু প্রশাসনের। নিহত ওই নেতার নাম জাহি ইয়াসার আবেদ আল রাজেক। শরণার্থী শিবিরে এমন বর্বরচিত হামলার তীব্র নিন্দা করেছেন পিএলও মুখপাত্র রাউহি ফাতৌ। বলেন, ঠান্ডা মাথায় এত বিপুল সংখ্যক বেসামরিক হত্যা নিঃসন্দেহে যুদ্ধাপরাধ। তুলকারেমে ইসরায়েলের এই হামলা গেল 2 দশকের সবচেয়ে ভয়াবহ বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ইরানের মিসাইল হামলার জেরে পাল্টাপাল্টি হুমকিতে উত্তেজনা ছড়ালো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। বুধবার মধ্যপ্রাচ্যে পরিস্থিতি নিয়ে বসা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরানকে কঠোর জবাবের হুঁশিয়ারি দেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের প্রতিনিধি। বলেন, এমন জবাব পাবে তেহরান যা তারা কল্পনাও করেনি। অবিলম্বে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি। ইসরায়েলের উপর আবারও সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ে ফেলার অভিযোগ তোলেন ইরানের প্রতিনিধি। পাল্টা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ইরানের নজিরবিহীন মিসাইল হামলার পর আতঙ্কে দিন পার করছেন ইসরায়েলিরা। যে কোনো মুহূর্তে আবারও ইরানের হামলার শঙ্কায় রয়েছেন তারা। এই অবস্থায় নেতানিয়াহু প্রশাসন এবং সামরিক বাহিনীর কাছে সাধারণ ইসরায়েলিদের আহ্বান, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেয়ার। ইসরায়েলে ইরানের মিসাইল হামলার 2 দিন পার হলেও এখনও আতঙ্ক বিরাজ করছে দেশ জুড়ে। রাজধানী তেল আবিব সহ বিভিন্ন এলাকায় কিছুক্ষণ পরপরই বেজে উঠছে সতর্কতামূলক সাইরেন। গেল 7 অক্টোবর হামাসের হামলার পর এই প্রথম এতটা আতঙ্কে দিন পার করছে ইসরায়েলিরা। হামলার সময় আমি বাড়িতে ছিলাম না, কাজে থাকা অবস্থায় আমার স্ত্রীর ফোন পাই। তখন চারপাশে শুরু হয়েছে মিসাইল বৃষ্টি। সে আমাকে দ্রুত বাসায় চলে আসতে বলে। এর 2 ঘন্টার মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। চারপাশে বোমা আর মিসাইলের বিকট শব্দ নিয়ে একটি ভয়াবহ রাত কাটে আমাদের। ইরানের মিসাইল হামলার পরপরই বাংকারে আশ্রয় নেন ইসরায়েলিরা। এরই মধ্যে বেরিয়ে আসছে বিভিন্ন ক্ষয়ক্ষতির তথ্য। ফলে আবারও যে কোনো সময় হামলার শঙ্কায় দিন কাটাচ্ছে ইসরায়েলিরা। বিষয়টা খুবই অস্বস্তিকর আমাদের জন্য, তবে আমাদের সামরিক বাহিনী অত্যন্ত কার্যকর এবং তারা আমাদের রক্ষা করবে। আমরা চাই দ্রুত এই সংঘাত শেষ হোক। এর আগে 7 অক্টোবর হামাসের অভিযানের পর সাধারণ ইসরায়েলিদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ ওঠে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। শেষ করব ভারতের ঐতিহাসিক গোয়ালিয়র ফোর্টের খবর জানিয়ে। ভারতে যত দুর্গ আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর ও ঐতিহ্যবাহী ফোর্টের একটি গোয়ালিয়র ফোর্ট। আয়তনে এটি ভারতের 3য় বৃহত্তম দুর্গ। এই ফোর্ট শাসন করেছেন ইংরেজ, মোগল থেকে শুরু করে আফগান, টার্কিশ, সেন, তোমার, মারাঠার মতো রাজবংশ। গোয়ালিয়রের আইকনিক এই ফোর্ট নিয়ে হাসিনুর রহমানের রিপোর্ট। সবাইকে স্বাগতম গোয়ালিয়রের আইকনিক স্থাপনা গোয়ালিয়র ফোর্ট থেকে। আমার পিছনে যে সুউচ্চ ফোর্টটি দেখতে পাচ্ছেন, এটা ইতিহাস, ঐতিহ্য, আর্কিওলজিক্যাল সব দিক থেকেই অনন্য। ভারতের
অন্যতম সেরা আর্কিটেকচারাল মনুমেন্ট। এই গোয়ালিয়র ফোর্ট পেতে কে চায়নি? মোগল, আফগান, টার্কিশ থেকে শুরু করে ব্রিটিশ, কেউ বাদ যায়নি। চলুন ঘুরে দেখি, জানার চেষ্টা করি এই ফোর্টের সংক্ষিপ্ত ইতিহাস। ভারতের রাজ্য মধ্যপ্রদেশে আছে প্রচুর ছোট ও মাঝারি উচ্চতার পাহাড়। এই পাহাড়গুলো থেকে নিচের সমতল ভূমি নজরদারি করার সুবিধা, সেই সাথে শত্রুপক্ষের আক্রমণ থেকেও পাওয়া যায় বাড়তি সুরক্ষা। সে কারণেই পাহাড়ের উপর নির্মাণ করা হয় গোয়ালিয়র ফোর্ট, এমনটাই ধারণা প্রত্নতাত্ত্বিকদের। তবে ঠিক কবে গোয়ালিয়র ফোর্ট কার হাত ধরে নির্মাণ হয়েছিল এর সঠিক তথ্য নথিপত্রে পাওয়া যায়নি। তবে গোয়ালিয়রে প্রচলিত আছে 600 সালের দিকে স্থানীয় রাজা সুরজ সেন প্রথম গোয়ালিয়র পাহাড়ে এই দুর্গ নির্মাণ করা শুরু করেন। তবে এরপর অসংখ্য রাজবংশ শাসন করেছে গোয়ালিয়র দুর্গ। সেন, গুপ্ত, তোমার, পাঠান, মারাঠা, মুঘল, লোদি থেকে শুরু করে সবশেষ ইংরেজরাও শাসন করেছে এই দুর্গ। তবে গোয়ালিয়র ফোর্টের স্বর্ণযুগ বলা হয় তোমার রাজবংশের শাসন আমলকে। বিশেষ করে মানসিং তোমারের রাজত্বে গোয়ালিয়র ফোর্ট ছিল রত্ন মণিমুক্তায় সুসজ্জিত। দর্শক, এই মুহূর্তে আমরা আছি গোয়ালিয়র ফোর্টের একেবারে চূড়াতে। ভূমি থেকেই ফোর্টের উপরে উঠতে আপনাকে পাড়ি দিতে হবে 1 কিলোমিটারের মতো পথ। এই ফোর্টটি যে দেখছেন, এটার দৃষ্টিনন্দনতা, এর কারিগরি শৈলী আপনাকে মুগ্ধ করবে নিশ্চিত। এই ফোর্টের দৈর্ঘ্য 2.5 কিলোমিটার আর প্রশস্তটা 1 কিলোমিটারের মতো। বুঝতেই পারছেন পাহাড়ের চূড়ায় কত বড় একটি দুর্গ এটি। আমার পেছনে যে দুর্গটি দেখছেন, এটি আসলে এই ফোর্টের সবচেয়ে বড় আকর্ষণ। এটি বিখ্যাত রাজপুত রাজা মানসিং তৈরি করেছিলেন। এই প্যালেসকে বলা হয় মানসিং প্যালেস। মানসিং তোমারের প্যালেসটি দেখে মনে হবে একতলা ভবন, কিন্তু মাটির নিচে আরও 3টি তলা আছে। এই দুর্গকে দামি জহরত মণিমুক্তা দিয়ে সাজিয়ে রেখেছিলেন এই রাজা। সেই সময়ের অত্যাধুনিক সব সুযোগ সুবিধাই ছিল এই দুর্গে। মানসিংহের সভাকক্ষ, গান শোনার জায়গা এখনও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। তবে 1516 সালে দিল্লির যুবরাজ ইব্রাহিম লোদি আক্রমণ করেন গোয়ালিয়র দুর্গ। যে যুদ্ধে প্রাণ হারান মানসিংহ। ধারণা করা হয় তার এক স্ত্রীও নিহত হয়েছিলেন যুদ্ধে। মানসিংহের পরাজয়ের খবর শুনে ভবনে একসাথে আত্মহত্যা করেন তার আরও 8 স্ত্রী। মুঘল সম্রাট বাবর দিল্লি জয় করার সাথে সাম্রাজ্যের অংশ হিসেবে প্রথম পেয়েছিলেন গোয়ালিয়র দুর্গকে। তবে এরপর আরেক মুসলিম শাসক শেরশাহ সূরি মুঘলদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন এই প্রাসাদ। তবে আরেক মুঘল সম্রাট আকবর জয় করার পর মুঘলদের পুরো রাজত্ব আমলেই গোয়ালিয়র দুর্গ ছিল তাদের অধীনে। আকবর এই দুর্গকে বন্দিশালায় রূপান্তর করেন। তার আমলে রাজকীয় বন্দীদের রাখা হতো এখানে। এই সময় গোয়ালিয়র দুর্গের দামি হীরা জহরতগুলো সরিয়ে ফেলা হয়। এই মানসিং প্যালেসের আন্ডারগ্রাউন্ডের দোতলায় আওরঙ্গজেব তার ভাই মুরাদ বক্সকে ফাঁসি দিয়েছিলেন। গোয়ালিয়র দুর্গে আছে বেশ কিছু ছোট বড় মন্দির, আছে সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের কিছু স্মৃতিচিহ্ন। গোয়ালিয়র ফোর্টের সৌর্য, বীর্য, ঐতিহ্য সবকিছুই মূলত প্রসারিত হয়েছিল রাজা মানসিংহের আমলেই। কিন্তু রাজা মানসিংহকে পরাজিত করেছিলেন ইব্রাহিম লোদি। সেই ইব্রাহিম লোদিকে আবার পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করেছিলেন মুঘল সম্রাট বাবর। সেই সময় থেকে প্রায় 250 বছর এই গোয়ালিয়র দুর্গ দখলে ছিল মুঘলদের। সালটা প্রায় 1526 থেকে পরবর্তী 250 বছর। তবে মুঘলরা কখনোই এই গোয়ালিয়র ফোর্টে স্থায়ীভাবে থাকেনি, কেননা তাদের রাজধানী ছিল দিল্লি, আগ্রা সেই অঞ্চলে। তবে মুঘল সম্রাট শাহজাহান কিছুদিন এখানে এসেছিলেন এবং সেই সঙ্গে সম্রাট জাহাঙ্গীরও ছিলেন। এই কারণে এই প্যালেসটিকে নাম দেওয়া হয়েছে শাহজাহান জাহাঙ্গীর প্যালেস। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, গোয়ালিয়র, ভারত। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।